একদিনে অযোধ্যা ভবন, এটি হলো রাজা দশরথের মহল, আর তাই ঠিক পায়ে হেঁটে কনক ভবন। প্রথমে ভরতের সঙ্গে হনুমানের মিলন হয়েছিল এই স্থানে, আর এই স্থানে রাজা রামচন্দ্রের এখনো খড়ম দেখতে পাওয়া যায়। এখানে দিয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের জল সমাধি, আর এই স্থানে রামচন্দ্রের ছোট্টবেলার রূপে ভক্তি আর আরতি সকালে দেখতে পাওয়া যায়। কনক ভবনের ইতিহাস জানতে হলে ভিডিওটা স্কিপ করো না। এটি সেই নদী যে নদীতে প্রভু শ্রী রামচন্দ্র প্রতিদিন স্নান করত। রামচন্দ্র বনে চলে যাওয়ার পরে হনুমানকে এই স্থানে রেখে গিয়েছিল। আজ তোমাদের নিয়ে চলেছি অযোধ্যা, রামলালার জন্মভূমি। কিভাবেতে যাবে, কিসে করে যাবে, কোন ট্রেনে যাবে, সব ডিটেলস, কোথায় থাকবে, তার খরচ, আর কোন কোন জায়গা ভিজিট করবে, সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি, তোমাদের প্রিয় বান্ধবী লক্ষ্মী। তবে ভিডিওটা শুরু করা যাক, আর আজকের জার্নিটা সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, আমি নিচে নেমেছিলাম, একটা হরেনের আওয়াজ শুনে ট্রেনের ভিতরে উঠে গেলাম। আর আমাদের এখন টোটাল কত, 680 কিলোমিটার অতিক্রম করে নিয়েছে আমাদের ট্রেন। আর এখন একটুখানি জল ভরে নেবে। জল আছে, জল আছে দাদা, জল দিয়ে দাও, ঠান্ডা জল, ঠান্ডা জল। ট্রেনে তো বসে পড়েছি, আর সঙ্গে কারা আছে সমস্ত কিছু ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গল্পের কাহিনী আর গল্পের শুরু হয়েছে হাওড়া প্ল্যাটফর্ম থেকে। কাহিনীটা এরম ছিল, আমরা প্রথমে গিয়েছিলাম গয়ায় গিয়ে পিণ্ডদান করেছিলাম, সমস্ত কিছু ডিটেলস ভিডিও আসতে চলেছে। তারপরে আমরা গিয়েছিলাম বেনারস, যেটা ছিল কাশী বিশ্বনাথের দর্শন করা। কাশী বিশ্বনাথের দর্শন করার পরে আমরা চলে গেছিলাম অযোধ্যায়, আর অযোধ্যায় কিভাবে, কোথায়, কি করেছি সমস্ত ডিটেলস ভিডিও নিয়ে এই ভিডিওর থ্রুতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এসে রামলালা জন্মভূমি পে চলে এসেছি। তো রামলালা, তো সবাই জয় শ্রীরাম। আর এটা হচ্ছে ট্রেনে করেছি দুন এক্সপ্রেস। তো ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে আর প্রচুর যাত্রী। এখানে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, যে হোটেল কোথায় পাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, সব কিছু তোমাদের সঙ্গে আপডেট দেবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওপার থেকে এপারে আমরা ইলেকট্রিক সিঁড়ি করে ফেরে এপারে প্ল্যাটফর্মে চলে এলাম, যেটা তোমার এরকম একটা করিডোর দেখতে পাবে। অযোধ্যার প্ল্যাটফর্মে কাঠবিড়ালির স্ট্যাচু দেখতে পাওয়া যায়, আর সেটি হলো রামচরিত্রে যেমন হনুমানের অবদান আছে, তেমন ও কাঠবিড়ালিরও অবদান আছে। এসে এই তিনটে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, যারা রুম দেখাতে নিয়ে যাচ্ছে। তো রুমের রেট বলেছে আমাদের কাছে 1200। তো আমাদের আগে রুমটা দেখি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা প্ল্যাটফর্মে এসেই তোমরা পেয়ে যাবে। প্ল্যাটফর্মে প্রচুর ছেলেরা থাকবে, যারা হোটেল রুম তোমাদের দেখানোর জন্য তাদের শেয়ার গাড়িতে করে তোমাদের নিয়ে যাবে। এখানে টোটো অনেক পাওয়া যায়, পার হেড 10 টাকা করে টোটোই দিয়ে তোমাদের রুম পর্যন্ত পৌঁছে দেবে, বা অযোধ্যায় গিয়ে তোমরা টোটো ভাড়াটা দিয়ে যে কোনো রুমে তোমরা থাকতে পারো। তো তার জন্য আমরা টোটোয় বসে পড়েছি, আর আমরা এখন এগিয়ে চলেছি অযোধ্যার দিকে। আর দিনটি ছিল দীপাবলির আগে। টোটোয় বসে আমরা চলে এসেছি এই হোমস্টে, আর এই হোমস্টেটার অবশ্যই সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেডটা এইরাম, আর এখানে এই সমস্ত জিনিস থাকে। আমি কোনো হোটেল যখন রিকমেন্ড করি আগে দেখি টয়লেট আর বাথরুম, কেননা ওয়াশরুমটা যদি না ভালো থাকে সেখানে থাকা আমার দ্বারা অসম্ভব। ইন্ডিয়ান প্যান এটা বেস্ট আমাদের পক্ষে, আমাদের কারোর কোনো প্রবলেম নেই। তো ইন্ডিয়ান প্যান এখানে শাওয়ারে সমস্ত কিছু বাথরুমের পুরোটাই
খুব সুন্দর। যেহেতু আমাদের দুটো রুম নিতে হবে, তাই জন্য আমি দুটো রুমই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুমগুলো কেমন হয়েছে, এসিও আছে, বেডগুলো আছে, আর নতুন নতুন রুম সাজিয়েছে। এখনও অযোধ্যা পুরো সেজে উঠেছে, আর সেই সেজে ওঠার ভিতরে রুমগুলোও নতুন নতুন, বেশি দিনের পুরাতন নয়। সেই জন্য অযোধ্যার মন্দির থেকে আমরা প্রায় 5 থেকে 8 মিনিটের দূরত্বে এই রুমটাকে আমরা ঠিক করে নিয়েছিলাম। দুটো রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্ল্যাটফর্ম থেকে যে দাদাভাইরা আমাদের এখানে নিয়ে এসেছিল, এখানে এই রুমটা আমাদেরকে দুটো রুম অবশ্যই দেখতে পেয়েছে, দুটো রুম দিয়েছে। দুটো রুম নেওয়া হয়েছে, এক একটা রুম 800 টাকা করে। এক নাইটের রুম ভাড়া 800 টাকা, আর তার সাথে সাথে এখানে তোমরা খাবারও পেয়ে যাবে। অযোধ্যাতে দুবার সেজে ওঠে, মানে নতুন বোর মতন, মানে দুলহানের মতন। একবার রামলালার জন্মদিন, সেটি হয় রামনবমী। আরেকটি হয় রামলালা যখন 14 বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিল দিওয়ালির দিন। দিওয়ালি মানে কালী পূজা। আমরা চলে এসেছি দিওয়ালির। জয় শ্রীরাম। তো আমরা এসে পড়েছি অযোধ্যা ভূমি, তো রামলাল্লার ভূমি। তো আমরা পুরো রেডি হয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরতি দর্শন করতে যাচ্ছি, আর এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, কেননা আমাদের আজকের আছে একাদশী। আর একাদশীতে আমরা কিছু খাইনি, সকাল থেকে ফল পাকড় খাওয়া হয়েছে। আর কি হয়েছে, এখন আমার ছেলের খেতে ইচ্ছে করছে চা, তো চা খাবো। সবাই হোটেলে আছে, তারা রেডি হচ্ছে। আমরা দুজনে আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা জয় শ্রীরাম, রাম মন্দির দর্শন করতে আমরা চলে এসেছি। অবশ্যই সবাই রেডি হয়ে এবারে আমাদের রাম মন্দির দর্শন করতে চলো। আমি করেছিলাম একাদশীর ফাস্ট, সেই জন্য কোনো কিছু খেতে পারবো না বলে এটি ছিল ভুট্টা। আর ভুট্টাকে সিদ্ধ করা আছে, আর একটুখানি মশলাপাতি মাখিয়ে তোমাদের একটা গ্লাসে করে দিয়ে দেবে মাত্র 40 টাকাতে। তাই আমি 2 গ্লাস নিয়ে নিলাম। মনটাকে মানছিল না বলেই আমরা আজকের রাত্রে, মানে সন্ধ্যের মধ্যে রামলালার দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। আর এটি ছিল এই মার্কেটটা পুরো রাজা দশরথ মহলের সামনে। আর রাতে অবশ্যই দেখতে পাচ্ছ এর ভিউটা। এখানে অনেক জিনিস পাবে, যে সমস্ত জিনিস তোমার আত্মীয় পরিজন আর ছোট ছোট বাচ্চাদের জন্য সমস্ত সামগ্রী পেয়ে যাবে। সেই সমস্ত দেখতে দেখতে আমরা ফাইনালি এগিয়ে চলেছি রামলালার দিকে। আর এখানে দেখো রামলালার যে নতুন, রামলালার যে অপরূপ রূপ, এই সমস্ত ছোট ছোট শোপিসও এখানে দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে এখানে ফ্ল্যাগ, বিভিন্ন রকমের জিনিস তোমরা নিয়ে যেতে পারো, আর বা কিনতেও পারো। মার্কেটটা ঘুরতে ঘুরতে মা দুর্গা, ইয়ানি দশভুজা মা দুর্গার সঙ্গে তোমাদের দর্শন হবে। আর এখানে কৃষ্ণের অষ্টম রূপ আর বিশ্বরূপেরও দর্শন হবে। এই সমস্ত দর্শন করার পরে প্রভু শ্রী রামচন্দ্রের সাথে সাথে বজরাংবলীরও দর্শন হবে। বজরাংবলীর সাথে সাথে ভগবান ভোলেনাথের এটি এক রূপ বজরাংবলী। মার্কেটের মধ্যে আরেকটি অপরূপ জিনিস তোমরা দেখতে পাবে, যেখানে হচ্ছে রাম মন্দিরে ফ্রি ভোজন আলয় এখানেই দেখতে পাবে। এখান থেকে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, যেটা এখানে ফ্রি ভান্ডারা বা ফ্রিতে খাবার দেওয়া হয় রাম মন্দিরের। আর এটি দুপুরে লাঞ্চ আর রাত্রের ডিনার ফ্রিতে। ফ্রি ভোজনালয়ের লেফট রাইট থেকে তোমরা চলে যেতে পারবে ওই করিডোর, যেখান থেকে শুরু হয় রামলালা জন্মভূমির এই মন্দির প্রতিষ্ঠা। ছোট বড় আলোক সজ্জায় সেজে উঠেছে রাম মন্দির। আর এই অপরূপ শহরটাকে দেখার জন্য মন থেকে আমার অনেক দিনের ইচ্ছাটা আজকেরই পূরণ হয়ে গেল। এই সমস্ত কিছু আমরা আজ দেখতে চলেছি সেই পবিত্র ধাম আর সেই পবিত্র নগর, যাকে বলা হয় প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা। নাম আর তার কাম মানে কর্ম কতটাই। পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের এই জন্মভূমিতে এত কিছু ছিল না। পুরুষোত্তম রামলালা জন্মভূমিতে রামলালা কয়েক যুগ ধরে ছিল ছোট্ট একটা তাঁবু, মানে টেন্টের মধ্যে।
সব কিছু আমাদের দেশের প্রচেষ্টা। যার যেখানে জন্ম তার সেখানেই কর্মস্থান বানানোটা, এটা হলো সনাতন ধর্মের একটা প্রচার। আর সেই প্রচারে একটা দুটো মানুষ নয়, হাজার হাজার মানুষ আজকের এই রামলালার জন্মভূমি দর্শন। রাম মন্দিরে ঢুকতে ঢুকতেই বজরংবলীর সাথে দর্শন। আর প্রথমেই হয় ব্যাগগুলোর চেকিং হওয়ার পরে তোমাদেরকে নিয়ে যাবে ওই জায়গায় যেখানে তোমাদের জুতো আর চপ্পল মানে সব কিছু এখানে কাউন্টারে রেখে দিতে হবে। একদিক দিয়ে তোমরা রাখবে, ওই নম্বরের উল্টো দিক দিয়ে তোমরা জুতো চপ্পল কালেকশান করে নিতে পারো। তারপরে আমি কিছুক্ষণের মধ্যে দেখে ফেললাম যে মহারাষ্ট্র থেকে এসেছে এই সমস্ত ভক্ত রামের দর্শন করতে। মানুষের ভাব আর আশা আর প্রতিভা দেখে আমার আনন্দে আত্মহারা। আর এই অযোধ্যা যখন হয় দীপাবলি মানে কালী পুজো, অপরূপভাবে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলফি পয়েন্ট। আর সেলফি পয়েন্টে এখন আমরা ঢুকতেই লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। কেমন ভিউ আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই যে সেলফি পয়েন্টে এখান থেকে দাঁড়িয়ে তুমি রামলালার সঙ্গে ফটো তুলতে পারো। আর এই সমস্ত কিছু এখানে দেখতে পাওয়া যায়। আর এইগুলো দেখতে পাচ্ছ, এদেরকে দেখো, যে যার সন্তানকে সামলে রেখেছে তারা। এটি হলো মা মানে আলাদা একটা শক্তি। আর মা তার সন্তানকে দুনিয়ার যত কষ্ট থেকে বাঁচিয়ে রাখে মা। আর এটি হলো অযোধ্যা। राम आएंगे आएंगे राम आएंगे, दीप जलाएंगे दीवाने मनाएंगे। জুতো চপ্পল বাইরে রাখার পরে সোজা এন্ট্রি করে রাইট দিকে মানে রাইট লেফট মানে সোজা তোমার ডান দিক বরাবর তোমার সোজা চলে যাবে তোমাদের লকার রুম। সেখানে মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক্সের কোনো জিনিস সমস্ত রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। মন্দিরের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। মন্দিরকে যদি সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে, পরিক্রমা করতে সময় লাগবে 3.5 দিন। আর সেই সমস্ত কিছু ভিডিও আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আসতে চলেছে। 13 নম্বর কাউন্টারে আমরা জমা দিলাম। উল্টো দিকে মন্দির থেকে দর্শন করে বাবা রামলালার পবিত্র দর্শন করে উল্টো দিকে 13 নম্বর কাউন্টার থেকে আবার সমস্ত জিনিস পারচেস করে নিলাম। আর পারচেস করে আর কত কাউন্টার, মনে হয় ভারতের সবচেয়ে বেশি বড় লকার রুম রাম মন্দিরে। এই সমস্ত লকার রুম ক্রস করার পরে তারপরে তোমাদের থাকবে এত সুন্দর করিডোর, যেখানে তোমরা বসে রেস্ট নিতে পারো। যে অযোধ্যা থেকে অনেকক্ষণ ধরে হাঁটা চলা, এখানে বসে একদম শান্তি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কি বলবো, আমি কিছু মুখে আমার এই শব্দগুলো নেই। এখানে বসে লাইভ রামলালার দর্শন করতে পারো টিভির মাধ্যমে। সেই সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে আসতে চলেছে। আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোমের উদ্দেশ্যে। কেন আজকের দিনটা বড়ই ক্লান্ত। আর আমরা এবারে বেরিয়ে পড়ছি আমাদের ভক্তিপূর্ণ আমার দর্শন হয়ে গেছে রামলালার। তো একবার দর্শন হলো, এটা হচ্ছে রাত্রে, কত সুন্দর ভিউ। আর এত ভালো লাগছে, নিজের মনটাকে বলে বোঝাতে পারছি না যে আমি কোথায় এসেছি। যেখানে আজকের সত্য তেতা দাপর সেই যুগের আমরা এক সময় পৌঁছে গেছিলাম বাবা বিশাল বদ্রির কাছে। তো আজকের আমরা পৌঁছে এসেছি একদম রামলাল্লা অযোধ্যা ভূমি। তো এখানে সমস্ত কিছু সাইট সিন তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এসেই মাত্র আমরা ড্রেসটা সেরে আমরা কোনো রকমে এইটুকুনি রামলালা দেখার জন্য আমার মনটা খুব অস্থির হয়ে যাচ্ছিল।
সেইটুকুনি দর্শন করার জন্য আমি ভীষণ পরিমাণে হ্যাপি। আর একটা হচ্ছে রামলালার দর্শন করার সাথে সাথে আরেকটা তোমাদেরকে বলি, দর্শন এত সুন্দর, মন্দিরের সামনে একটা নারায়ণ স্বয়ং শুয়ে আছে, এরকম একটা সিনারি ওপরে আছে মূর্তি, আর প্রত্যেকটা দেয়ালের গায়ে কখনো গণেশের মূর্তি, বিভিন্ন বিভিন্ন মানুষের মূর্তি, দেবতাদের মূর্তি প্রচুর পরিমাণে আছে। এখানে রামলালার দর্শনটা যে এত সুন্দর পেয়ে গেছি, এটা আমার কপাল। আর তোমাদের ভালোবাসা, তোমরা ভালোবাসাটা দিতে থাকো। আমি কালকের কোন কোন জায়গায় এখানে মানে অযোধ্যাতে ঘোরা যায় সেই সমস্ত জায়গা সাইট সিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রামলালা মন্দিরের বাইরে দিকে এগিয়ে আসলে প্রথমে পড়বে রাজা দশরথের মহল। মহলটা ঠিক উল্টো দিকে একটা রাম মন্দির আছে, যেখানে নিত্য ভ্যারাইটিস খাবার মানে দুপুরে আর রাত্রে খাওয়ানো হয়, যেটা সন্ধ্যে 7টা থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত খাওয়ানো হয়, আর যেটা দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত খাওয়ানো হয়, ফ্রিতে খাওয়ায়। আর এই সমস্ত ডিটেলস ভিডিও জানতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারো। আর এখানে তোমার টিকিট কাটতে হলে আধার কার্ড দেখে তোমরা কজন আছো সেইটুকুনি বললে তোমাদের ফ্রিতে খাবার পেয়ে যাবে। গুড মর্নিং রামভূমি। তো রামভূমি থেকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে এখানে আমাদের সাইট সিন কী কী আছে না আছে সব কিছু জানানোর জন্য সাইট সিন আজকের তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে আমরা কোথায় যাই না যাই একটা অটো বুক করেছি ফোন করে, রেট তার 800 টাকা। তো আমরা 6 জনে যাবো 800 টাকায়। চলো দেখতে পাবো। এবারে বলি, আমরা 6 জন এসেছিলাম আর 2টো বাচ্চা, আর এই টোটোটা আমাদের নিয়েছে 800 টাকায়। আর 800 টাকায় আমি তোমাদেরকে টোটাল একদিনের কিভাবে অযোধ্যা ঘুরবে সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে সাথে সঙ্গে থাকবে ভরতপুর গ্রাম। আমাদের টোটোয় আমরা বসে পড়ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। সাইট সিন শুরু করার আগে আমরা চিন্তা করেছিলাম আবারও রামলালার দর্শন করে সাইট সিনটা শুরু করব। সেই জন্য এই গলির দিক দিয়ে আমরা এগিয়ে চলেছি রাম মন্দিরের উদ্দেশ্যে। দীপাবলি আর রামনবমীতে এখানের ম্যাক্সিমাম রাস্তা রাম মন্দিরের সামনে পর্যন্ত কোনো গাড়ি যেতে দেয় না বলে আমরা এখান থেকে পায়ে হেঁটে এগিয়ে চলেছি রামলালার আর একবার মর্নিংয়ের দর্শন করে আমরা সাইট সিনটা শুরু করব। সেই জন্য আমরা গিয়ে পৌঁছে গেছি ওই জায়গাটা যেটা রাত্রে ছিল ডিনার, আর সেই ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে দিনের বেলা এই জায়গাটা কেমন লাগে। এই মন্দিরের সামনে অবশ্যই দেখতে পাচ্ছ, এই মন্দিরের সামনে একটা পুরোহিত ছিল যে আমাদের মাথায় তিলক কেটে দিচ্ছিল, তার জন্য আমরা তিলকটা কেটে কমপ্লিট করে নিলাম। আর এই যে ওর পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনারটা তোমরা খেতেই পারো। তো আমরা চলে এসেছি রাম মন্দিরে। তো রাম মন্দিরে প্রথম আমাদের রাম দর্শন, তার জন্য আমরা প্রথমে রাম মন্দিরে চলে এসেছি ভিতরে। রাম মন্দিরের ভিতরে তো মানে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট অ্যালাউ নেই, তো আমি অবশ্যই যতটুকুনি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। 2 दिन घूमने लगेगा मंदिर परिसर जो है आपको घूमने में। कितना एकड़ जमीन है? 70 एकड़ जमीन है। 70 एकड़ में पूरा मंदिर बनके कंप्लीट होगा। 70 एकड़ में 3 छते। কাল রাত্রেও রাম মন্দিরের দর্শন, আজকেরও আমরা ফের সকালে রাম মন্দিরের দর্শন করতে এসেছি, রামলালার দর্শন করতে এসেছি। তো দেখতে থাকো। সঙ্গে আমাদের খুব দারুণ দর্শন হয়েছিল, তো আজকেরও তারই এক ঝলক তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেইটুকুনি শেয়ার করার জন্য আমি ফের সকাল থেকে আজকের পুরো রাম মানে সাইট সিন রাম মন্দির সব এত সুন্দর দর্শন হয়েছিল কালকের, বলে বোঝাতে পারবো না। যখন আমরা এসেছিলাম তখন এতটা লোক ছিল না, এখন মর্নিংয়ে যত বেলা হচ্ছে তত পরিমাণে লোক বেড়ে গেছে। আর আজকেরও আমাদের পবিত্র দর্শন হয়ে গেছে। আর এখানে যারা লকার রুম জুতো রুমে কাজ করে তারা হচ্ছে শিফটিং ডিউটি করে, 8 ঘন্টা শিফটিং ডিউটি।
তো এদেরকে আমরা মানে মর্নিংয়ে যখন দেখেছিলাম তখন এদেরকে মানে এখন মর্নিংয়ে দেখছি এদের মেয়েরা আর ছেলেরা রাত্রে থাকে। চলো দেখতে দেখো, দারুণ দর্শন। সকালে এটা দুবার, হ্যাঁ, এত সুন্দর দর্শন হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। তো রামনালা ভূমি থেকে আমাদের মাটি নিয়ে নিচ্ছে একদম। এটা একটা পবিত্র মাটি, অযোধ্যার মাটি। আর এই দেখো এরা ছুটে এসেছে। रामलल्लार मंदिर 70 एकड़ जमीन মানে 70 একর জমি দিয়ে বানিয়েছে এই মন্দির। আর এই মন্দিরের মানে গর্ভগৃহতে এখনো রামলালার পুরাতন মন্দির আছে 70 ফুট নিচে। তো সেই সমস্ত কিছু দর্শন হবে। এখন মন্দিরের কাজ চলছে। তো এই মন্দির যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, পরিক্রমা করতে সময় লাগবে 2 থেকে 3 দিন। এখানে জুতো রাখা হয়েছিল আমাদের, এটা জুতো লকার রুম। ওয়াশরুম, कहते हैं रामलला के दर्शन करने से पहले आपको हनुमान जी का दर्शन करना अनिवार्य माने जाते हैं। माने प्रभु श्री रामचंद्रेर दर्शन करार आगे हनुमानजीर दर्शन करते हैं। तो আমরা এগিয়ে চলেছি হনুমানগড়ির দিকে। বেলা বাড়ার শুরুতেই ভক্তের আগমন যেন বেড়ে গেল। সবাই বলে প্রথমে বজরংবলী यानी হনুমানজির প্রথমে দর্শন করতে হয়, তারপরে করতে হয় রামের দর্শন। চলো সবাই একসাথে হনুমানজির দর্শন করা। এখানে প্রসাদ, ফুলের মালা, সমস্ত দ্রব্য পেয়ে যাবে হনুমানগড়ির প্রথমে মুখ্য দ্বারে। সবার মুখে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবার কিছু কিছু ভক্তরা বলছে সিয়াপতি রামচন্দ্র কি জয়। সবটাই ভক্তি আর ভালোবাসার একটু একটু আশা নিয়ে হনুমানজির জন্য আমরা দর্শন করতে চলেছি হনুমানগড়ির এই সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে। প্রভুর নাম শুনতে শুনতে আর প্রভুর নাড়া দিতে দিতে আমরা পৌঁছে গেছি একদম হনুমানগড়ির পুরো মুখ্য দুয়ারে। শুধু আমরা ছিলাম না, দেশ বিদেশ ছোট ছোট রাজ্য থেকে সমস্ত ভক্ত এই সময়ের যেন ঢল নেমেছে হনুমানজির সঙ্গে একবার দর্শন করতে। শুধু আমাদের মুখে একটাই নাম নয়, যাকে দর্শন করতে এসেছি তার মুখেও ছিল এই নামটা, জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। প্রচন্ড ভালো লাগছে, নিজের আত্মা পবিত্র, যেন এখানেই আজকের শান্তি। খুব কষ্ট করে হলেও তোমাদের সঙ্গে লাইভ দর্শন অবশ্যই করাবো বজরংবলী यानी হনুমানজির। राम
হয়ে গেছে। হনুমানগাড়িতে প্রতিটা দেয়ালে লেখা আছে হনুমান চালিসা, আর এর পুরো 40 অধ্যায় শ্লোক পুরো ওয়াল বরাবর লেখা আছে হিন্দিতে। এই অক্ষর হনুমান গাড়ির ঠিক সামনে তোমরা দেখতে পাবে, সেখানে আছে জয়ের লাঠি। যখন প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পরে যে সোনার লাঠি নিয়ে চলে এসেছিল, সেই লাঠি স্তম্ভটা এই জায়গায় দেখতে পাবে, সোনার লাঠি। তোমরা দেখতে পেয়েছো কি না পেয়েছো, ফের আর একবার আমি সুযোগ খুঁজেছিলাম যাতে সরাসরি একবার প্রভুর দর্শন করা। তোমরা লাইভ দর্শন করে নাও এই ভিডিও থ্রুতে। আর এখানে বজরংবলীর সাক্ষাৎ রূপ, আর এই দর্শনটা তোমাদের জন্যই আমি ভিডিওটা শ্যুট করলাম। আর এখান থেকে এবারে মুখ্য দুয়ারে যেখানে মানুষ শয়ে শয়ে মানুষ বসে আছে হনুমান চালিসা পড়ার জন্য। পেয়েছে পেয়েছে পেয়েছে। এইটা হনুমান গলি আর এটা হনুমান মন্দির। আর এই সাইড দিয়ে লতা মঙ্গেশকর চক দিয়ে হনুমানগড়ি আসতে পারো। আর এই রাস্তাটা চলে গেছে রাম মন্দিরের দিকে আর কনক ভবন। এবারে আমরা দর্শন করতে চলেছি প্রভু শ্রী রামচন্দ্রের ছোটবেলার জীবন, যেখানে তিনি জন্ম নিয়েছিলেন আর যেখান থেকে জন্মের পরে প্রভু শ্রী রামচন্দ্রের হয়েছিল ছোট থেকে বড় সেই পবিত্র স্থান। তখনই রাস্তার ধারে দেখতে পাচ্ছিলাম যে রামায়ণে পর্দার মাধ্যমে দেখানো হচ্ছে। রাজা দশরথের মহল। রাজা দশরথের মহলের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। এখানে এখন ব্রাহ্মণ সম্প্রদায় বাস করে তার পরিবার পরিজন নিয়ে। আর এই মন্দিরটাকে দেখভাল বা দেখাশোনা করে সেই ব্রাহ্মণ সম্প্রদায়। আর এখানে খোদিত আছে সমস্ত রকমের ভাষা। বাইরে জুতো খুলে প্রবেশ করতে হয় মুখ্য মহলের ভিতরে। মুখ্য মহলের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তোমাকে নিয়ে যাবে তেতা যুগ।
জীবনে ভাবার থেকে আমি একটা অনুভব করেছিলাম, এই স্থানে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা বসে আছে, তখন এরাম প্রভু শ্রী রামচন্দ্র আর তার 3 ভাইয়ের সঙ্গে এইরম ভাবে বসে বড় হয়েছিল এই স্থান থেকে। পড়াশোনা, খেলাধুলা সমস্ত সেই স্থান, আর সেই স্থানে আজকের গিয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো, ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে চলছে সব সময়ের জন্য অনবরত প্রভু শ্রী রামচন্দ্রের নাম। আমরা বাস করি কলিযুগে, আর এই সমস্ত কিছু ত্রেতা যুগে। মাঝখানে থাকে দাপর যুগ। 1 যুগ নয়, 3 যুগের স্মৃতি এখানেই আছে। আর এই সমস্ত কিছু সপ্তপুরীর মধ্যে এটি হলো অযোধ্যা 1 পুরী। যেমন সপ্তপুরী, সনাতন ধর্মের এই সপ্তপুরী হলো অযোধ্যা, মথুরা, কাশী, কাঁচি, উজ্জয়ন, হরিদ্বার, দ্বারকা। এই হলো সপ্তপুরী। আর এই সপ্তপুরীর মধ্যে একটা হলো অযোধ্যা। অযোধ্যার অনেকগুলো রাজা, যেমন রাজা হরিশ্চন্দ্র, ভাগীরথ, আর এই রাজা দশরথ। আর এই দশরথের 4টি সন্তান নিয়ে এই স্থানে তিনি করেছিলেন রাজকার্য। রাজার এটা মহল। আর এখানে ছোটবেলায় রামচন্দ্র এখানে খেলাধুলো করে বড় হয়েছে, পড়াশুনো, খেলাধুলো, গুরু শিক্ষা। এখান থেকে তার এই ভূমিতে এসে আমরা কতটুকুনি আনন্দ পাচ্ছি তার কোনো শেষ নেই। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে দশরথের মহল। রাজা দশরথের এই মহল আজকের মন্দিরে কনভার্ট। আর এই মন্দিরে প্রভু শ্রী রামচন্দ্রের বাল্যরূপে পুজো অর্চনা আর নাম কীর্তন হয়ে থাকে। প্রভু শ্রী রামচন্দ্রের ভব্য দর্শন করে আমরা মন্দিরের পরিসীমা থেকে বেরিয়ে পড়লাম। নতুন গন্তব্যস্থল আর নতুন একটা সন্ধান। ভগবানের প্রসাদ মিলে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি নতুন আরেকটা সন্ধান। এই দশরথের মহল থেকে বেরিয়ে এবার কনক ভবনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দশরথের মহল, আর তারই ঠিক বাঁ পাশেই কনক ভবন। সনাতন ধর্মের সমস্ত পূজার সামগ্রী এই দোকানে পেয়ে যাবে। আর তারই সাথে সাথে বলি, প্রচণ্ড বেলা হয়ে গেছে আর সকালের টিফিন মানে ব্রেকফাস্ট আমাদের হয়নি, সেই জন্য এই দোকানে উঠে গেলাম। বললো আমাদের কচুরি শেষ। ফাইনালি আমরা পৌঁছে গেছি কনক ভবন। এক রাজা তার স্ত্রীর জন্য এত বড় একটা মহল তৈরি করে দিয়েছিল, আর সেই মহলটাকে বাড়ির প্রথম বড় বউকে মুখ দিকে দান করেছিল। আমাদের শাশুড়িরা সাধারণত একটু সোনা দানা দেয়, কিন্তু তখনকার যুগের এই সিস্টেম ছিল এত বড় যে রাজা দশরথের থেকেও এই মহলটা মা সীতাকে মুখ দেখে দান করেছিল মা কুন্তী। তার সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। देखिए जो मुर्गे আমি ক্যামেরা দিয়েই তাকাচ্ছি। जब राजा दशरथ ने अपने परिवार के साथ था और भगवान श्री रामचंद्र का शादी हुआ था, ये महल तब महल था। आज ये महल मंदिर में कन्वर्ट हो गया और इस महल को
दापर और त्रेता युग का दर्शन कराती है। त्रेता যুগ শেষ হয়ে যাওয়ার পরে এই মহলের চারিদিকে জঙ্গলে ভরা ছিল। তখন দাপর যুগে শ্রীকৃষ্ণ আর রুক্মিণী ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তখন দেখলো কনক ভবন একদম জঙ্গলে ভরে গেছে। তখন এই স্থানে করেছিল মা রুক্মিণী আর শ্রীকৃষ্ণ মিলে আবার এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে মা সীতা প্রভু শ্রী রামচন্দ্রের সাথে সাথে লক্ষ্মণের ও মূর্তি এখানে স্থাপিত করে। আর সেই জায়গার মন্দিরের মধ্যে দেখতে পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার যে ভব্য বিয়ের একটা ছোট্ট মূর্তিও এখানে দেখতে পাওয়া যায়। আর যে মূর্তিটি শ্রীকৃষ্ণ এখানে স্থাপিত করেছিল সেই মূর্তিটা হলো এই মূর্তি। আর সেই জন্য এই মন্দির বা এই মহলটাকে দুটো যুগকে একসাথে মিলিয়ে দেয়। এখানে যে মূর্তিটি স্থাপন করেছিল সেটি হলো দাপর যুগের শ্রীকৃষ্ণ এই মূর্তিটি স্থাপন করেছিল। এখানে পুজো দিতে গেলে তোমাকে গিফট দান করতে মা সীতাকে আজও এই স্থানে গিফট দেওয়া হয়। আর গিফট দেওয়া মানে মা সীতাকে পুজো অর্চনার এটি একটা পরম্পরা। আর এই পরম্পরাটাকে আজও মানুষ দেখে চলেছে আর দিয়েও চলেছে। নাকি গিফট দিলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। রামচন্দ্র যখন মাতা সীতাকে বিয়ে করে এনেছিল এটাই মাতা কুন্তিনে ওর মানে মুখ দেখে এটা দান করেছিল। তো সবাই আমাদের শাশুড়িরা আমাদেরকে মুখ দেখে কোনো কিছু দান করে, এটা হচ্ছে মুখ দেখে এটা দান করেছিল। এটা হচ্ছে কনক ভবন। এটা হচ্ছে মা সীতাকে এখানে তার মুখ দিখাই রসমে। কনক ভবন দর্শনের পরে আমরা 6 থেকে 7 কিলোমিটার আমাদের সেই বুকিং করা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সরজ নদীর পাশ থেকে। সেই স্থান যেখানে ছিল প্রভু শ্রী রামচন্দ্রের জল সমাধি আর ভরতপুর গ্রামের কিছু কাহিনীর জন্য আমরা বেরিয়ে পড়েছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো ভরতপুর গ্রামের ভিডিও। এসেছি গুপ্তার ঘাটে। আর গুপ্তার ঘাটে যেখানে সীতা যেখান থেকে পাতালে প্রবেশ করেছিল সেখানে সেই ঘাটে অবশ্যই দেখতে পাচ্ছি পিছনে সব কিছু শেয়ার করবো। আগে চলো। গুপ্তার ঘাটের পাশে ভগবান শ্রী রামচন্দ্রের ছিল জল সমাধি দেওয়া সেই মন্দির। সেই মন্দির যেখানে আমরা তোমাদেরকে নিয়ে চলেছিলাম ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। এই জায়গায় ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের হয়েছিল মৃত্যু। ভগবানের কখনো মৃত্যু নেই। ভগবান মানে প্রতিটা যুগে বিভিন্ন বিভিন্ন অবতারে ভগবান সৃষ্টি হয়েছিল। রাম অবতারের সৃষ্টি হওয়ার শেষ পাতায় ভগবানের এই স্থানে হয়েছিল জল সমাধি। আর সেই মন্দিরের ভিতরে ভগবানের সঙ্গে দর্শন অবশ্যই তোমাদের করাবো। আর এখানে পুরোহিত কি বলছে তার সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ছিল সেই সময় প্রচুর নেপালি। घाट पे प्रभु जी का कहाँ 55 साल की आपने देखा कि जी की समाधि सब जलाई है। भगवान कहीं समाधि नहीं है न जल समाधि नहीं। समाधि और जल समाधि मरने के बाद होती है। नदी में जो डूबेगा वो अगले दिन बाहर आएगा। अभी कोई मर जाए उसको नदी में फेंक दीजिए, जानवर हो पशु पक्षी तो ऊपर तैरते हैं। अगर डूब जाएगा तो वो कल ऊपर आएगा। भगवान राम ने डूबे हैं जल समाधि में, समाधि में गुप्त हुए। भगवान राम अंतर ध्यान है। या ऐसे कहिए कि डुबकी लगाए और चतुर्भुज रूप धारण किया और दिमाग से गरुण जी उनके वाहन आए और उनको ले गए।
भगवान समाधि लेंगे, कितने लोग हैं। সরিয়ু নদীর জল বাড়িতে নিয়ে গেলে পুজো অর্চনা কিছুই হয় না, আরও তার সংসারের অমঙ্গল হয়। কেন ভগবান শ্রী রামচন্দ্রের এই জায়গায় করেছিল তার সমাধি। ভরতপুর, আর এখানে ভরত গল্পে মানে রামায়ণে ভরতের একটা চরিত্র ছিল, সেই আমরা চলে এসেছি ভরতপুর গ্রাম। হয়তো তোমাদের ভিতরে কেউ জানে আর কেউ জানে না ভরতকে। চলো, রাজা দশরথের 3টে স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। আর কৌশল্যার ছিল প্রভু শ্রী রামচন্দ্র, আর কৈকেয়ীর ছিল ভরত, আর সুমিত্রার ছিল 2টি পুত্র, তার মধ্যে ছিল লক্ষ্মণ। যে রামায়ণের প্রতিটা পাতায় লক্ষ্মণের নাম ছিল। লক্ষ্মণ মানে লক্ষণ। কাহিনীটা এরম ছিল, ভগবান শ্রী রামচন্দ্রের যখন দশরথ রাজা করবে বলে ঘোষণা করেছিল প্রজাদের কাছে, তখন কৈকেয়ী ভেবেছিল তার পুত্র ভরতকে রাজা করার, আর সেই জন্য রাজা না করে কৈকেয়ী রামচন্দ্রকে একদিন ডেকে তাকে আদেশ করেন যে তুমি এই অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যাও। মা কৈকেয়ীর কথা শুনে তিনি यानी ভগবান শ্রী রামচন্দ্র তার মা ছাড়া আর 2টো মাকে মার বরাবরই মানতেন, আর মানার জন্য তাদের আদেশই তার কাছেই শেষ আদেশ ছিল। আর সেই আদেশ শুনে তিনি বনবাসে চলে যান। পরে যখন ভরত জানতে পারেন, ভরত তখন তার সেনা আর তার সমস্ত বল শক্তি নিয়ে বনে চলে যান। বনে গিয়ে ভ্রাতাকে ফিরিয়ে আনার জন্য অনেক রকম প্রচেষ্টা করেন। তিনি তখন ফিরে আসছেন না দেখে তার পায়ের জুতো ইয়ানি খড়ম 2টো মাথায় করে নিয়ে এই স্থানে এসে তিনি রাজ্যকাজ চালাতেন। এটি হলো ভরতপুর গ্রাম, আর এখানে হয়েছিল রাজা দশরথের পিণ্ডদান, আর এটা হলো সেই পুকুর বা সেই তালাব। এবারে চলেছি আমরা ভরতের সঙ্গে রামের প্রথম যখন মিলন হয়েছিল যে স্থানে, সেই স্থান। আর ভরতপুর গ্রামের এই ভরত কুণ্ডটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই বলো। আর এখানে আছে এখন অসংখ্য পরিমাণে পদ্ম ফুল গাছ, যেটা ভারতীয় জাতীয় ফুল। ভরত পুকুর থেকে আমরা এবারে ভরত মন্দিরে এসেছি। চলো, ভরত মন্দিরের দর্শনের পরে নয়, আগেই তোমাদের করতে হবে ভরতের সঙ্গে বজরংবলী यानी হনুমানজির এই স্থানে হয়েছিল প্রথম দর্শন, আর সেই মন্দির সেখানেই প্রতিষ্ঠিত আছে। আর এখানে এই মধুর মিলন ভরতের সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের নয়, ভগবান বজরংবলীর হয়েছিল মধুর মিলন। আর সেই মন্দিরের সমস্ত কিছু এত সুন্দরভাবে দিওয়ালিতে সেজে উঠেছে, দেখলে মনটাকে ছুঁয়ে নেবে। আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম, আর এর অপরূপ দৃশ্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচুর দিন মানে অনেক দিন পরে কারোর সঙ্গে কারোর যখন দেখা হতো, যে মধুর সম্পর্কটা ছিল, যখন ভগবান শ্রী রামচন্দ্রের মুখে ভরতের নাম শুনেছিল বজরংবলী মানে হনুমানজি, তখন তার ভিতরে একটা সৃষ্টি হয়েছিল, কে ভরত, তাকে যে আমার প্রভুর খড়মটা মাথায় করে নিয়ে সে রাজকার্য চালাচ্ছে, তার সঙ্গে দেখার যে প্রবঞ্চনা ছিল, সেই হয়েছিল এই স্থানে। এই মিলনটা দেখে তোমরা কি বলবে, আজও সৃষ্টি আছে।
इधर से आइए। এরপরে আমরা চলে গেছিলাম সেই স্থানে যে স্থানে ছিল ভগবান শ্রী রামচন্দ্রের বন থেকে নিয়ে আসা সেই পায়ের চিহ্ন, মানে সেই খড়ম। এখানে এলে সেই খড়মের সঙ্গে দর্শন হবে। মনটা আজকের যেন বড়ই পবিত্র, আত্মাটা হয়তো শান্তি। ভগবান শ্রী রামচন্দ্রের সময় আমার হয়তো জন্ম হয়নি, কিন্তু আজকের তারই দেওয়া, তারই দেখা, সেই তারই পড়া সেই পায়ের খড়মটার সঙ্গে হয়তো আমার দর্শন। দেখেই মনটা, চোখটা জুড়ে গেল। আর ভরত নিয়ে আসা সেই খড়মটার সঙ্গে তোমাদের শেয়ার করব। এই পর্যন্ত দেখলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। মন্দিরে প্রবেশ না করতে করতে দেখা মিলল ভরতের সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্রের সেই পবিত্র মিলন এই স্থানে। এটি হলো ভরত মন্দির। আর ভরত মন্দিরের ভিতরে ভগবান শ্রী রামচন্দ্রের মানে তার বড় ভাইয়ের সাথে ভরতের হয়েছিল মধুর মিলন। এই মিলনটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়তো ভিডিওটা আধা হিস্সা হয়ে যাবে। মানে কি বলবো, আমার মুখের কোনো শব্দ নেই। আমি চলে এসেছি সেই স্থানে যেখানে ভরত আর ভগবান শ্রী রামচন্দ্রের হয়েছিল মধুর মিলন। আমি গর্বিত, আমি ভাগ্যবান। এই সমস্ত স্মৃতি আজও আছে। আর তারই দেওয়া সেই সিংহাসনের ওপরে রাখা খড়ম সবই কিছু দেখতে পেলাম। হয়তো আমার ভাগ্যে ছিল। আর সেই স্থান, যে স্থান সপ্তপুরীর মধ্যে একটা স্থান, সেখানেও দর্শন করলাম। ভরতপুর গ্রামে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম এই অসহায় লোকেদের দেখে, যারা চলতে পারে না, একের ভরসায় এক, তারা এসেছে এই ভরতপুর গ্রামকে পরিক্রমা করতে। এখানে এসে রামচন্দ্রের সেই মানে পবিত্র মূর্তির দর্শন করতে। দেখে কেমন অবাক লাগে না, যে সমস্ত সৃষ্টির ব্রহ্মাণ্ডে যাদের হাত পা সবল আছে, সুস্থ আছে, তারা কিন্তু এই সমস্ত তীর্থ করতে চায় না। এই সেই কুয়া যেখান থেকে ভগবান শ্রী রামচন্দ্র জল খেতেন। তো আমরা এসে পড়েছি সূর্যাকুণ্ড। তো এটাও একটা অযোধ্যার মধ্যে, এটা একটা তীর্থস্থল। সে আমরা ভরতগ্রাম থেকে আবার সূর্যাকুণ্ডে এসেছি। তো এরই দর্শন করব। এখানে প্রচণ্ড পরিমাণে বানরের উৎপাত, মানে জয় শ্রীরাম। চলো সব কিছু দর্শন করাবো একটু একটু করে। ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যার এটি হলো সূর্যাকুণ্ড। আর এই সূর্যাকুণ্ডের মান্যতা মানে এর ইতিহাস হচ্ছে, ভগবান শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, এই স্থানে পড়েছিল সূর্যের প্রথম
আলো বা রশ্মির কিরণ। সেই জন্য এই স্থানে কে বলা হয় সূর্যাকুণ্ড। চলো চলো খাবার দিলে তো আবার আসবে, তাহলে আসবে কি আছে সামনে দিলে জমে কেউ মাছ কি মাছের বাবারাও আসবে। সূর্যাকুণ্ডের পরে আমরা চলে এসেছি এই একটা পাহাড়ের উপরে, যেখান দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের ঝুলন্ত দোলা আর এখানে দিয়ে সমস্ত অযোধ্যাকে দেখতে পাওয়া যায়। আমরা 6টার সময় বেরিয়ে এখন বাজে 2:30, মানে 2:30 পুরো কমপ্লিট করে নিয়েছি সাইট সিন। এবারে আমাদের টোটো ছেড়ে দিয়ে গেছে, এবারে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। চলো আজকের সারাদিনে আর কি করি সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল 6টা থেকে 2:30-র মধ্যে মানে একদিনে আমরা অযোধ্যার পুরো সাইট সিন ঘুরে কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা এসে পৌঁছেছি সেই স্থানে যেখানে হয়েছিল রাত্রের ডিনারের গল্প, আর এখন আমরা করতে এসেছি লাঞ্চ। চলো লাঞ্চে কি কি খাওয়া যায়। दो दीजिए। थैंक यू। इस सभा में গুড ইভিনিং। আবার ওরা কেউ যাচ্ছে না, আমি আর বাবান রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আবার এখন যাচ্ছি আমরা লতা মঙ্গেশকর চক। চলো দেখতে পাচ্ছ অযোধ্যা, এই যে শহর এত সুন্দরভাবে সাজিয়েছে,
সমস্ত। এখন যেহেতু দীপাবলি চলে এসেছে আর অযোধ্যা পুরো সেজে উঠেছে। দেখ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আর রামবাড়ি দুটোই যাচ্ছি দর্শন করতে। আর একটু ইভিনিং হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:30। আর আমরা রামলালার দুবার দর্শন হয়ে গেছে, একবার দর্শন করবো। তো তারই আমরা চলে এসেছি এখন লতা মঙ্গেশকর চক। অবশ্যই পিছনে কিনাটা দেখে বুঝতে পারছো যে আমরা দুজনে লতা মঙ্গেশকর চক। ওরা ঘরে আছে, কেননা আমরা ঘুরতে এসেছি, তো ঘুরতে অবশ্যই ঘুরবো। তো একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার। প্যারিতে যাওয়ার জন্য পাস চাই। তো এখন আজকের এসেছিল যোগীজি, তো সেই জন্য রামপ্যারি থেকে সরাসরি দেখতে পাবে না, ওই জন্য আমাদের ভিতরে ঢুকতে দিল না রামপ্যারি। लास्ट 6 लास्ट ये सब प्रदेश बस কাল বাদে পরশু দিন এখানে মানে বলে বোঝাতে পারবো না যে রামপ্যারিতে আমাদের ঢুকতে দেয়নি, কেননা প্রদীপ সব সাজানো, আর একটা হচ্ছে ভিআইপি কার্ড থাকলে তারপরে ঢুকতে দেয়। সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবারে ফের একবার রামলালা দর্শন করতে। আর পুরো শহরটা একদম সেজে উঠেছে পুরো দুলহানের মতো, এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। রাত্রের ভিউর সাথে সাথে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। আর আমরা এখন ঘড়িতে বেজে গেছে 9:30। আমরা দুজনে কোনো গাড়ি পাইনি, মানে এখান থেকে একটা গাড়ি যায় বাস, সেটা করে যেতে হবে। তো আমরা সেটা পাইনি, আমরা এখন রাস্তায় হেঁটে চলেছি। তা দেখতে থাকো কালকের নেক্সট দিন, নেক্সট মর্নিং। তো আজকের আজকের লাস্ট আমরা লাল্লার দর্শন করে নিলাম। লাল্লার দর্শন করে আমরা এবারে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে এগিয়ে, কেননা আমাদের একটু কেনাকাটি আছে। কেনাকাটি করার পরে আমরা বেরিয়ে পড়বো 12:10 নাগাদ। তো এখানে বেঁচে গেছে 11টা। তো এইটা আমাদের খুব সুন্দর যে আমাদের আজকের কন্টিনিউ 3 দিন আজকের লাল্লার দর্শন হয়ে গেল। এত সুন্দর পবিত্র দর্শন,
হয়তো আবার কখনো যদি কপাল টেনে নিয়ে আসে অবশ্যই তারই দর্শন করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ঘুরে কেনাকাটি করে চলে এসেছি। তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। তো অযোধ্যার ব্লগ আজকের এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও যাতে আরো নতুন নতুন ভিডিও, আরো নতুন নতুন জায়গার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো টাটা। সময় হয়ে গেছে অলবিদা জানাবার জন্য। হোটেলে ছিলাম বিনায়ক, আর এখানে একটা রুম 800 টাকা করে নিচে 2টো রুম নিয়েছিলাম। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 3 দিন রামলালার ভব্য দর্শন করেছি। এখানে তোমরা খাওয়া দাওয়া, জল আর দারুণ রুম। তোমরা এখান থেকে 10 মিনিট লাগবে তোমরা অযোধ্যা রাম মন্দিরের দর্শন করতে। আর মিটার হিসাবে দেখলে 200 থেকে 250 মিটার দূরত্ব। আর আমরা আগের দিনে হেঁটে চলে এসেছিলাম, অবশ্যই সেটুকুনি শেয়ার করছি। আর এবারে আমাদের টোটাল লাগেজপত্র বের করে নেওয়া হচ্ছে। আমাদের মানে হোটেলের সামনে থেকে আমরা গাড়ি ধরে নিয়েছি। গাড়ি ধরে এখন স্টেশনে যাচ্ছি। একজনের ভাড়া 10 টাকা করে। তো আমাদের এই গাড়িতে লাগেজ ফাগেজ ধরে একটা গাড়ির টোটাল টিপ হয়েছে 50 টাকা করে। তো আমাদের দুটো গাড়ি মিলে 100 টাকা। চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক। তো এখন আমরা প্ল্যাটফর্মে বসে আছি। আর অযোধ্যার প্ল্যাটফর্মের নর্মাল টিকিট মানে জেনারেল টিকিট কাউন্টার হচ্ছে 7 নম্বরে। তো 7 নম্বর থেকে তুমি জেনারেল টিকিট কাটতে পারো। আর আমাদের ট্রেন দিয়েছে এখন 1-এ। তো এখন ট্রেনের টাইম হচ্ছে আমাদের 14:52 মানে 2:52। এখন বলতে বাজে 13:55। এতক্ষণ এখানে বসে থাকতে হবে। খুব তাড়াতাড়ি কোনো রকমে মানে একটা জায়গায় আমাদের ভাত করতে দেওয়া হয়েছিল। তো ভাত, ডাল, আলু সিদ্ধ সব রকম ঘি সব রকম দিয়ে আমরা ভাত খেয়ে মোটামুটি বেরিয়ে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ধরে আমাদের এখন যেতে হবে বেনারস থেকে আমাদের রিজার্ভেশন, সেখান থেকে আমাদের রিজার্ভেশন করে কলকাতা প্ল্যাটফর্ম। সব কিছু তথ্য তোমাদের দিতে থাকবো আর সঙ্গে থাকো। তোমাদের সবটুকুনি আপডেট। তোমরা কখনো যদি জেনারেলভাবে বেনারস থেকে টিকিট কাটো, তো বেনারসের কোন কাউন্টার থেকে টিকিট কাটতে হয় সেটুকুনি তোমাদের দেখিয়েছি। আর এখানে হচ্ছে 7 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। চলো।